ক্লাস 8-এর মেয়েরা আজকে আমরা একটু পাইচিত্র সম্পর্কে একটু ধারণা করার চেষ্টা করি। যদিও চ্যাপ্টারটার নাম পাইচিত্র, কিন্তু পাইচিত্র মানে এখানে শুধু পাইচিত্র নিয়েই যে এই অধ্যায়ে আলোচনা করা আছে সেটা নয়, এখানে অনেক ধরনের চিত্র নিয়েও আলোচনা করা আছে। আগে আমাদের বুঝতে হবে যে এই ধরনের চিত্রের প্রয়োজনীয়তা কোথায়, কী ক্ষেত্রে এই ধরনের চিত্র ব্যবহৃত হয়। দেখো, অনেক সময়তেই আমাদের অনেক তথ্য সংগৃহীত হয় বিভিন্ন ক্ষেত্রে, যেটাকে আমরা অনেক সময় বলি এটা গণিতের একটা আলাদা একটা বিভাগ বলতে পারি, যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। ঠিক আছে, সেইটা আমাদের অনেক সময় অনেক বিষয়ের তথ্য জানার প্রয়োজন পড়ে। ধরো একটা পাড়ার মধ্যেই কতজন ব্যক্তি, ধরো এই যে ভ্যাকসিন যেটা নেওয়া হচ্ছে সেখানে কতজন ব্যক্তি এই ভ্যাকসিনের আওতায় পড়েছেন, কতজন ব্যক্তি পড়েননি, তার মধ্যে পুরুষ কতজন আছেন, কতজন মহিলা আছেন, এই ধরনের তথ্য। বা এটা আমি নতুন মানে যেহেতু এইটা মানে এখন চালু রয়েছে বলে সেটা দিয়ে আমি উদাহরণটা দিলাম, কিন্তু এরকম বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের প্রয়োজন হয় এই ধরনের তথ্য বা পরিসংখ্যানের। তোমার ক্লাসে এই তোমার বয়সী ছাত্রীদের মধ্যে ওজন কত, মানে প্রত্যেকের ওজন কত কত করে, এবার তার মধ্যে কার ওজন স্বাভাবিকের থেকে বেশি, তোমার বয়সের ছাত্রীদের স্বাভাবিক ওজন কত হওয়া উচিত, তার থেকে বেশি কতজনের আছে, তার থেকে কম কতজনের আছে, এই ধরনের পরিসংখ্যান কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। বিভিন্ন সময় এই ধরনের তথ্য সংগ্রহের দরকার পড়ে আমাদের সেই বিষয়টাকে নিয়ে গবেষণা করার জন্য বা তার সেই বিষয়ের মানে কোনো সমস্যার প্রতিকারের জন্য। তো এখানেও সেই ধরনের খুব সহজভাবে তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে এটা বলা আছে। আমি প্রথমে বইয়ের উদাহরণটা দিয়েই বলছি। দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে প্রথমে একটা ডেসক্রিপশান দিয়েছে, একটা গল্পের মতো লেখা আছে। মোট কথা হচ্ছে যে একটা মাটির পুতুল তৈরির হিসেব এখানে দেওয়া রয়েছে। বলছে যে এই শাহানাজের বাবা নিয়ামত চাচা, ধরে নিয়ে কোনো একজন ব্যক্তি এই সপ্তাহের প্রথম 4 দিনে মানে সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার কতগুলো করে মাটির পুতুল তৈরি করেছেন তার একটা তথ্য এখানে দেওয়া রয়েছে। এখানে পুতুলের সংখ্যাটাকে ছবি এঁকে বুঝিয়েছে। তো তার মানে এই না যে অঙ্কগুলোতে এই ধরনের মানুষ টানুষ আঁকতে হবে, এমনটা কিন্তু নয়। দেখো, সোমবার এখানে 4টে পুতুল লেখা আছে। আচ্ছা, তারপর চারটে এরকম ছবি দেওয়া আছে। এবার এইরকম একটা ছবি মানে বোঝাচ্ছে 20টা মাটির পুতুল। অর্থাৎ আমরা এখানে বলতে পারি সোমবার দেখো 4টে এরকম ছবি দেওয়া আছে, মানে 4 × 20 80টা মাটির পুতুল তৈরি হয়েছে। মঙ্গলবার দেখো 1 2 3 4 4টে এরকম পূর্ণ ছবি দেওয়া রয়েছে আর একটার অর্ধেক। তাহলে আমার 4 × 20 80 আর একটার অর্ধেক মানে 10, 20-র অর্ধেক মানে 10, অর্থাৎ 90টা পুতুল মঙ্গলবার তৈরি হয়েছে। বুধবার দেখো 5টা পূর্ণ ছবি রয়েছে, মানে 5 × 20 100টা পুতুল বুধবার তৈরি হয়েছে। বৃহস্পতিবার দেখো 3টে পূর্ণ ছবি রয়েছে, তার মানে 3 × 20 60টা পুতুল বৃহস্পতিবার তৈরি হয়েছে। এবার তাহলে এখান থেকে আমি এই যে তথ্য এরকম, এখানে তো কম তথ্য দেওয়া রয়েছে, কম সংখ্যক তথ্য দেওয়া রয়েছে, এর থেকে অনেক বেশি তথ্য কিন্তু কোনো সমস্যায় দেওয়া থাকতে পারে। তো এখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর খুঁজতে বলছে যে নিয়ামত চাচা কবে সবচেয়ে বেশি মাটির পুতুল তৈরি করেছিলেন লিখি। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখো এই 4টে তথ্যের মধ্যে কোথায় আমি সবথেকে বেশি সংখ্যক মাটির পুতুল দেখছি, অবশ্যই বুধবার। এবার নিয়ামত চাচা মঙ্গলবার কতগুলো মাটির পুতুল তৈরি করেছিলেন সেটা দেখ। নিয়ামত চাচা মঙ্গলবার আমি আগেই বলেছি 4 × 20 80 আর একটার অর্ধেক মানে 10, 20-র অর্ধেক মানে 10, মানে 90টা পুতুল তৈরি করেছেন। তিনি কবে সবচেয়ে কম মাটির পুতুল তৈরি করেছেন দেখো, বৃহস্পতিবার 3 × 20 60টা। তিনি সোমবার কতগুলো মাটির পুতুল তৈরি করেছিলেন, সোমবার 4 × 20 80টা মাটির পুতুল তৈরি করেছেন। এবার এই যে এতগুলো প্রশ্নের উত্তর আমরা এখানে দেখে দেখে আমাকে সংখ্যা গুনে গুনে দিতে হবে, কিন্তু সেটা না করে যদি আমি এই একটা কোনো চিত্র এরকম অঙ্কন করি যে চিত্রের সাহায্যে এই তথ্যগুলো প্রত্যেকটা আমরা পেতে পারি, সেরকমই একটা চিত্র এখানে তৈরি করা হয়েছে। দেখো, এই চিত্রটাকে বলা হচ্ছে স্তম্ভ চিত্র। কতগুলো স্তম্ভের মতো তথ্যগুলোকে প্রকাশ করা হয়েছে। কিভাবে দেখো, এই দুটো একটা উলম্ব দিকে এবং একটা অনুভূমিক দিকে, মানে ভূমির সমান্তরালে একটা ভূমির সঙ্গে লম্বভাবে দুটো রেখা অঙ্কন করে নিতে হয়। এই দুটোকে আমরা বলি অক্ষ। এবার একদিকে আমরা মাটির পুতুলের সংখ্যা এই অনুভূমিক অক্ষ বরাবর চিহ্নিত করেছি, আর বার মানে কোন বার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এটাকে উলম্ব অক্ষ দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবার সোমবার তো আগেই দেখিয়েছি যে 4 × 20 80টা পুতুল এখানে তৈরি করা হয়েছিল। তাহলে এখানে আমরা দেখো মাটির পুতুলের সংখ্যা কতগুলো, এখানে কিন্তু স্কেল নির্বাচন করে নেওয়া হয়েছে একটা। দেখো, প্রত্যেকটা ছোট ছোট দাগের মধ্যে
5 ঘরের ব্যবধান রয়েছে, মানে 5টা করে পুতুল একটা দাগ ধরে নেওয়া হয়েছে। দেখো এখানে জিরো থেকে শুরু হয়েছে, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 এইভাবে চলছে, 100 পর্যন্ত নিয়েছে। সবকটা তথ্য এখানে 100-র মধ্যেই রয়েছে, সেজন্য 100 অবধি নিলেই হবে। এবার বলা হচ্ছে সোমবার দেখো 4, 20, 80টা পুতুল তৈরি হয়েছিল। তাহলে এখানে সোমবারের যে গ্রাফ মানে চিত্রটা দেখো কতটা অবধি টানা হয়েছে, ঠিক 80 পর্যন্ত, 80টা পুতুল তৈরি হয়েছে। আচ্ছা, মঙ্গলবার 90টা, তাহলে সেটা দেখা যাক। এই দেখো মঙ্গলবার এখানে স্তম্ভটা আঁকা হয়েছে দেখো 90 পর্যন্ত, এত পর্যন্ত স্কেল দিয়ে টানা হয়েছে 90 পর্যন্ত। এবার বুধবার দেখো এখানে 5, 20, 100টা পুতুল তৈরি হয়েছে। দেখো বুধবারের যে এটা দেখতে পাচ্ছি, দেখো এখানে 5, 20, 100টা, এখানে 100 পর্যন্ত দাগটা টানা হয়েছে। বৃহস্পতিবার দেখো এখানে 3, 20, 60টা পুতুল তৈরি হয়েছিল, তাহলে এখানে কিন্তু 60 অবধি এই স্তম্ভটা অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা এই 4টে স্তম্ভ দিয়ে আমি এই পুরো তথ্যটাকে কিন্তু প্রকাশ করতে পারছি। এটা হচ্ছে স্তম্ভচিত্র, ঠিক আছে? এইভাবে আমরা যে তথ্যটাকে বোঝানোর জন্য স্তম্ভচিত্র তৈরি করলাম। এবার আরেকভাবে স্তম্ভচিত্র হতে পারে, সেটাও দেখাচ্ছি। এটা যেমন অনুভূমিকভাবে হয়েছে। এবার দেখ এখান থেকে আমি এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু উত্তর দিতে পারবো। আচ্ছা, এবার দেখো আমরা আরেকভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। দেখো এখানে বলা হচ্ছে এবার 20 জন ছাত্রছাত্রী, হ্যাঁ মানে এখানে বলছে নিয়ামত চাচার মতো আমরা মাটির পুতুল তৈরির চেষ্টা করছি। 20 জন ছাত্রছাত্রী কতগুলি করে মাটির পুতুল তৈরি করলাম সেটা লিখি। এবার সেটা লেখা হয়েছে, প্রথম ছাত্র হলো 4টে পুতুল তৈরি করেছে, দ্বিতীয় ছাত্র 1টা, তৃতীয় ছাত্র 3টে। এইভাবে 20 জন ছাত্রছাত্রী কতগুলো করে মাটির পুতুল তৈরি করেছে সেটা কিন্তু পরপর লেখা আছে। এবার এই যে তথ্যটা এখানে তো আমি মানে এগুলো কি মানে একদম হ্যাপাজার্ডলি এটা সাজানো। ধরো রোল নাম্বার ওয়াইজ আমি ক্লাসের ছাত্রীদের ডিভাইড করে দিলাম, রোল নাম্বার 1 এত, রোল নাম্বার 2 এতটা, এতগুলো পুতুল, রোল নাম্বার 3 এতগুলো পুতুল। এবার এই তথ্যগুলোকে বলা হয় কাঁচা তথ্য। এবার এই কাঁচা তথ্যগুলোকে আমাকে বিন্যস্ত করে নিতে হবে। সেখানে আমরা একটা ছক করে নিচ্ছি। এই ছকের একটা জায়গায় লিখছি, দেখো একটা স্তম্ভে লিখছি মাটির পুতুলের সংখ্যা। মাটির পুতুলের সংখ্যা এখানে মোটামুটি দেখো 1, 2, 3 আর 4, এই 4 মানে এই 4টে সংখ্যার মধ্যে ঘোরাফেরা করছে, সেই জন্য মাটির পুতুলের সংখ্যা এই 4টেই লেখা হয়েছে। একটা পুতুল, 2টো পুতুল, 3টে পুতুল, 4টে পুতুল। ট্যালি মার্ক, এটা একটা নতুন জিনিস। এখানে দাগ দিয়ে মানে কতজন ছাত্রী বা ছাত্র এই একটা পুতুল তৈরি করেছে বা 2টো পুতুল তৈরি করেছে সেটা এখানে দাগ দিয়ে বোঝানো হবে। এবার এইটাকেই কিন্তু সংখ্যায় এখানে লেখা হয়েছে, ট্যালি মার্ক থেকেই আমরা সংখ্যাটা বুঝতে পারবো। এবার দেখো প্রথম আমরা দেখো এখানটাতে দেখছি যে প্রথম ছাত্রী 4টে পুতুল বানিয়েছে, তাহলে 4-4-এর ঘরে এখানে আমরা প্রথম হিসাবের দাগটা দিলাম, এখানে 4-এর ঘরে। তারপরে ছাত্রী দেখো 1টা পুতুল বানিয়েছে, তাহলে 1-এর ঘরে আমি হিসাবের দাগটা দিলাম। আচ্ছা, তারপর দেখো 3টে পুতুল বানিয়েছে, এবার 3-এর ঘরে আমি একটা হিসাবের দাগ দিলাম। তারপর আবার 2টো পুতুল বানিয়েছে, দেখো 2-এর ঘরে আমি একটা দাগ দিলাম। আবার দেখো 4টে পুতুল, তাহলে 4-এর ঘরে আমি দ্বিতীয় দাগ দিলাম। আবার 4টে পুতুল, আমি তৃতীয় দাগ দিলাম। এইভাবে দেখবে আমি মানে পরপর সংখ্যাগুলোকে আমি এইখানে একটা করে হিসেবের দাগ দিয়ে একজন করে ছাত্রী সংখ্যা পাচ্ছি, আমি ট্যালি মার্ক দিয়ে সেটাকে প্রকাশ করছি। এভাবে যখন আমি 5 নম্বর দাগটা দেবো, ধরো এই যে আমি এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 5 নম্বর 4 মানে 4টে 4 হয়ে গেছে। এবার 5 নম্বর দাগটা যখন দেবো তখন কিন্তু আমি এর পাশে দেবো না, এটাকে এরমভাবে ক্রস করে দেবো। মানে এই পুরো একটা জিনিস বোঝানোর মানে এই সিম্বলটাই হচ্ছে 5 বোঝাচ্ছে। এবার দেখ আমি এইভাবে ট্যালি মার্ক দিয়ে দিয়ে আমি পেয়েছি 1টা পুতুল বানিয়েছে, আমি 2টো ট্যালি মার্ক করেছি, তার মানে এখানে 2জন ছাত্রী। 2টো পুতুল বানিয়েছে, এখানে দেখো 4টে হিসেবের দাগ পেয়েছি, তার মানে 4জন ছাত্রী। 3টে পুতুল বানিয়েছে, দেখো 5, এটাই বলেছি, এটা 5 আর 3-এ 8জন ছাত্রী। 4টে পুতুল বানিয়েছে, দেখো 5, 1-এ 6জন ছাত্রী। তাহলে এই হয়ে গেল আমার এই ছকের সাহায্যে ব্যাপারটা আমি প্রকাশ করলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটা ট্যালি মার্ক দিয়ে আমার সাজিয়ে লেখার ব্যাপার হলো। আচ্ছা, এবার দেখ আর এই তথ্যটাকেও কিন্তু আমরা এইভাবে স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবার এখানে আরেকটা তুলনা দিয়েছে, দেখ গ্রামের প্রীতমবাবু ও আমিনা বিবি গত সপ্তাহের প্রথম 4 দিনে কতগুলো মাটির পুতুল তৈরি করেছেন তা
লেখচিত্র দেখি। দেখো এখানে স্তম্ভ লেখচিত্রে এখানে দেখো সবুজ দাগ ঘর দিয়ে মানে সবুজ রং দিয়ে প্রীতমবাবুর তৈরি পুতুলের সংখ্যা, আর খয়েরি রং দিয়ে দেখো আমিনা বিবির তৈরি পুতুলের সংখ্যা বোঝাচ্ছে। এবার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দেখো এখানে পুতুলের সংখ্যাটা ওই উলম্ব অক্ষ বরাবর নিয়েছে, আর বার যেটা সেটাকে আমরা দিচ্ছি অনুভূমিক অক্ষ বরাবর। তার মানে এখানে স্তম্ভচিত্রটা হবে উলম্ব স্তম্ভচিত্র। আগেরটা যেমন ছিল কি অনুভূমিকভাবে আমরা স্তম্ভচিত্রগুলো আঁকা দেখেছিলাম, এটা উলম্বভাবে দেখাচ্ছে। অনুভূমিকও আঁকা যেতে পারে, উলম্বও আঁকা যেতে পারে। আচ্ছা এখানে দেখ প্রীতমবাবুর তৈরি পুতুলের সংখ্যা মানে সবুজ ঘট, এখানে দেখা যাচ্ছে দেখ এটা 130 অবধি করা আছে সোমবার। আর সোমবারে আমিনা বিবির পুতুলের সংখ্যা দেখ এখানে 110 অবধি করা আছে। তার মানে আমি দেখছি সোমবার প্রীতমবাবু বেশি পুতুল তৈরি করেছে। মঙ্গলবার দেখ এখানে 100 অবধি করা আছে প্রীতমবাবুর পুতুলের সংখ্যা। 80 অবধি করা আছে, হচ্ছে 80 থেকে একটু বেশি, 80 আর 90 এর মাঝামাঝি 85 ধরতে পারি এটাকে, এটা হচ্ছে আমিনা বিবির পুতুলের সংখ্যা। বুধবার আবার প্রীতমবাবুরটা কম, দেখো 85 হচ্ছে এবার প্রীতমবাবুর পুতুলের সংখ্যা, আর আমিনা বিবির হচ্ছে এবার দেখ এখানে 120 আর 130-এর মাঝামাঝি, মানে মোটামুটি ওটা 125 আমরা ধরতে পারি। তারপর বৃহস্পতিবার দেখ এখানে এটা হচ্ছে ওই 90-এর কাছাকাছি প্রায়, আর এটা 90-এর থেকে একটু বেশি আমিনা বিবির পুতুলের সংখ্যা। তাহলে এই চিত্রটাও হচ্ছে এক প্রকারের স্তম্ভচিত্র, যেখান থেকে আমরা কিন্তু এই তথ্যগুলোকে মানে সোমবার কে বেশি মাটির পুতুল তৈরি করেছিল, বা আমিনা বিবি প্রীতমবাবুর থেকে কোন কোন বারে মাটির পুতুল তৈরি করেছিল, সেই স্তম্ভচিত্রটা থেকে আমরা কিন্তু বুঝতে পারছি, তাই তো। যেমন এখানে আমি পরিষ্কার এটা বললাম যে প্রীতমবাবু এই সোমবার বেশি পুতুল তৈরি করেছে, আবার আমিনা বিবি কিন্তু বুধবার বেশি পুতুল তৈরি করেছে, বৃহস্পতিবার বেশি পুতুল তৈরি করেছেন আমিনা বিবি, ঠিক আছে। তাহলে এই তথ্যগুলো কিন্তু এই স্তম্ভচিত্র থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে তালিকাটা একটু আগে দেখলাম, এই ধরনের তালিকা আমরা বলছি পরিসংখ্যান বিভাজন তালিকা। এবার সেই পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি এবং তার থেকে স্তম্ভচিত্র আঁকা, এটা কিন্তু আমরা আশা করি পারবো। এবার আমাদের আলোচনার যে মূল বিষয়, চ্যাপ্টারের নাম যেটা, সেটা হচ্ছে পাইচিত্র। আমরা এইভাবে যে তথ্যকে স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করতে শিখলাম, এবার পাইচিত্রের মাধ্যমেও কিন্তু আমরা এই ধরনের তথ্যকে প্রকাশ করতে পারি। এবার সেটা কিভাবে করা যেতে পারে সেটা আমি অঙ্ক কষে দেখাবো। এখানে আমি দেখো এখানে প্রথমে কয়েকটা জিনিস আমাকে এখানে জেনে নিতে হবে। দেখো এই যে পাইচিত্র বিষয়টা কি, তোমরা এই ধরনের ছবি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, এই যে এই ধরনের ছবি, ঠিক আছে। তোমাদের যে পৃথিবীর মধ্যে যত ভাগ স্থলভাগ, মোট পৃথিবীর যে আয়তন তার এতটা স্থলভাগ, এতটা জলভাগ, এই ধরনের ভূগোল বইতে তোমরা দেখবে এই ধরনের একটা বৃত্ত, এবং তার মধ্যে ওটা ভাগ করে স্থলভাগ এবং জলভাগ আলাদা করে বোঝানো থাকে। তো সেটাও এক প্রকারের পাইচিত্র বলতে পারি। এখানে আমরা বৃত্তক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে তথ্যটা প্রকাশ করছি। এখানে অনেকগুলো বৃত্তকলা থাকে। বৃত্তকলা মানে বৃত্তের এক একটা অংশ, যেখানে বৃত্তের দুটো ব্যাসার্ধ আর পরিধির একটা অংশ নিয়ে কিন্তু বৃত্তকলা তৈরি হয়। এবার এই যে এক একটা বৃত্তকলা এই তথ্যের এক একটা অংশকে বোঝায়, এবং এই বৃত্তকলার যে মাপ সেটা কিন্তু ওই তথ্যের অংশের পরিমাণের সমানুপাতি হয়। মানে ওই তথ্যটা যত বেশি পরিমাণে বোঝাবে, ওই অংশটা যত বেশি পরিমাণ বোঝাবে, বৃত্তকলাটাও কিন্তু তত বড় হবে। বৃত্তকলাটা ছোট হলে আমরা বুঝবো যে ওই তথ্যের অংশের পরিমাণটা কিন্তু কম। যেমন ধরো এই যে একটা গান করা, ছবি আঁকা, এই ধরনের বৃত্তকলা, মানে আমাদের ক্লাসে কতজন ছাত্রী গান করতে ভালোবাসে, কতজন ছাত্রী ছবি আঁকতে ভালোবাসে, কতজন নাটক করতে ভালোবাসে, গল্পের বই পড়তে কতজন ভালোবাসে, নাচ করতে কতজন ভালোবাসে, তার একটা তথ্য নিয়ে সেটাকে এইভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এবার এখান থেকে দেখা যাচ্ছে যে সবথেকে ছোট মাপের যে বৃত্তকলা সেটা হচ্ছে তোমার এই গল্পের বই পড়া। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই গল্পের বই পড়ার যে মানে ছাত্রীর সংখ্যা কিন্তু সবথেকে কম। আবার এরমভাবে সবথেকে বেশি সংখ্যক ছাত্রী কী করতে ভালোবাসে সেটাও কিন্তু আমরা এই ধরনের ছবি থেকেই বুঝতে পারবো। তাহলে এই ধরনের যে বৃত্তক্ষেত্রাকার চিত্রের মাধ্যমে তথ্যকে প্রকাশ করার যে পদ্ধতি, এই চিত্রটাকেই বলা হচ্ছে পাইচিত্র, ঠিক আছে। এটাকে আমরা এবার আঁকা শিখবো। এখানে প্রত্যেক ক্ষেত্রে দেখবে যে এই
মানে এই পাইচিত্রগুলো, যেমন ধরো এখানটাতে এই যে 11টা থেকে 12টা পর্যন্ত রাস্তায় যানবাহন চলার চিত্র পাই। এবার তার মধ্যে দেখা যাচ্ছে যে দেখো বাস 40%, বাইক 22%, ট্যাক্সি 14%, লরি 14%, সাইকেল 10%। বাস বেশি চলছে আর এখানে সাইকেল সব থেকে কম মানে চলাচল করছে। তাহলে দেখো বৃত্তকলার অংশটা থেকেই আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে কোন যানবাহনটা ওই 11টা থেকে 12টার মধ্যে বেশি চলেছে। আচ্ছা, এবার দেখ এই প্রত্যেকটা বৃত্তকলা কিন্তু এই বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে। এই কোণটাকে কিন্তু বলা হয় বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। এই কেন্দ্রীয় কোণের মানটাই এখান থেকে নির্ণয় করা হয় প্রদত্ত তথ্য থেকে। এবার আমরা একটা অঙ্ক কষে এটা দেখার চেষ্টা করি। দেখো আমরা এখানে এই অঙ্কটা প্রথমে দেখি। ধরো এই অঙ্কটা, এই যে 8এরটা ধরো আমি বলছি যে এমন একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করা হলো। এবার চিত্রশিল্পীর নাম, পছন্দের দর্শক সংখ্যা কি আছে চিত্রশিল্পীর নামের মধ্যে দেখো যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। যামিনী রায় যামিনী রায়কে পছন্দ করে কারা? কতজন? 150 জন। নন্দলাল বসুকে পছন্দ করেন 120 জন। চিন্তামণি করকে পছন্দ করেন 80 জন। গণেশ পাইনকে পছন্দ করেন 100 জন। তার মানে এই যে টোটাল দর্শক সংখ্যা আমি যতজনের থেকে তথ্য নিয়েছি সেই যোগফলটা আসবে কত? এই 4টের যোগফল দেখবে আসবে 450, 450 জন। তাহলে আমরা এটা করার চেষ্টা করি। দেখো আমরা প্রথমেই এখানে ছকটা টেনে নেব। ছকটা আমাকে কাটতে হবে। আমরা একটা কাজ করি, স্কেলের সাহায্য নিয়ে আমরা এই ছকটা করে নেব। এখানে কি বিষয় আছে? প্রথমে যে দুটো বিষয় এখানে লেখা আছে সেটা লিখতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে দেখো চিত্রশিল্পীর নাম, পছন্দের দর্শক সংখ্যা। এটা আমরা এখানে লিখে নেব। নাম, পছন্দের দর্শক সংখ্যা, ঠিক আছে। এটা 8এরটা আমি করছি, কষে দেখি 2-এর। আচ্ছা, চিত্রশিল্পীর নাম পরপর লিখে যাব। যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। লিখে যাচ্ছি। খুব ভালো হয় যদি এই প্রত্যেকটা তুমি দাগ কেটে দিতে পারো। তো আমি প্রত্যেকটাতে ডিভাইড করে দিচ্ছি, এটা করে রেখা টেনে দিচ্ছি। যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন বলছে। আচ্ছা, যামিনী রায় এবার পছন্দ করে কতজন? তো দেখো 150, 150। নন্দলাল বসু 120 জন। তাহলে এখানে লিখলাম 150, নন্দলাল বসুর জায়গায় 120। আচ্ছা, এখানে দেখো চিন্তামণি কর 80 জন, গণেশ পাইন 100 জন। তাহলে আমি এখানে লিখছি চিন্তামণি কর 80 জন, গণেশ পাইন 100 জন। এবার এখানে আমি তাহলে মোট দর্শক সংখ্যাটা দেখো পেয়ে যাব জনে। এটা হচ্ছে 150, 120, 80 আর 100, 4টে সংখ্যা যোগ করব। দেখো 0, 8 আর 2 10 আর 5 15, 1 হাতে 2, 3, 4, মানে 450 জন দর্শক কিন্তু আমার মিলে গেল। আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, এই দর্শক সংখ্যাটা এখানে সংখ্যায় বলা আছে, এবার এইটা কিন্তু আমি এবার ভগ্নাংশে বার করব। ঠিক আছে, ভগ্নাংশে কীরকমভাবে? তার মানে দর্শক ভগ্নাংশে মানে কত অংশ মানে যতজন দর্শকের তথ্য আমি নিয়েছি তার কত অংশ যামিনী রায়কে পছন্দ করেন, কত অংশ দর্শক নন্দলাল বসুকে পছন্দ করেন, এই ব্যাপারটা। তাহলে এটা আমি ভগ্নাংশে বার করতে গেলে কি করতে হবে? এই প্রত্যেকটা তথ্য ডিভাইডেড বাই মোট দর্শক সংখ্যা। তাহলে আমি এখানে পাচ্ছি কি 150/450 মোট দর্শক সংখ্যা। এখানে 120 নন্দলাল বসুর ক্ষেত্রে বাই 450 মোট দর্শক সংখ্যা।
চিন্তামণি করের ক্ষেত্রে 80/450, আর গণেশ পাইন কত অংশ দর্শক পছন্দ করেন? 100/450, ঠিক আছে। আচ্ছা, এবার আমি এইটাকে লঘিষ্ঠ আকারেও কিন্তু নিয়ে আসতে পারি। যেমন এখানে দেখো 0 কেটে আছে, দেখো এখানে আমি পাচ্ছি 1/3, 15 দিয়ে 45কে কাটে, তাহলে 1/3, তাহলে 1/3 অংশ দর্শক যামিনী রায়কে পছন্দ করেন। নন্দলাল বসুর ক্ষেত্রে দেখো 0 কেটে যাচ্ছে, এখানে 3 দিয়ে কাটছে, 3 4 12, 3 15 45, অর্থাৎ 4/15 অংশ দর্শক কিন্তু নন্দলাল বসুকে পছন্দ করেন। আচ্ছা, এইটা 0 কেটে যাচ্ছে চিন্তামণি করের ক্ষেত্রে, এখানে আর কাটাকুটি যাবে না। 8/45 অংশ দর্শক চিন্তামণি করকে পছন্দ করেন। 100/450, এটা 0 কাটছে, 5 দিয়ে এটা 2 কাটবে, 9 দিয়ে, মানে 5 দিয়ে 45 কেটে 9, তাহলে 2/9 অংশ দর্শক কিন্তু এখানে দেখা যাচ্ছে গণেশ পাইনকে পছন্দ করে। এইবার আমাকে যেটা করতে হবে, ওই যে বললাম বৃত্তকলা, মানে ওই যখন পায়চিত্রটা আঁকা হবে তখন একটা কেন্দ্রে কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণটা আমাকে বার করতে হবে। এবার জানবে যে একটা বৃত্তের মোট কোণ মানে কিন্তু হচ্ছে 360 ডিগ্রি। এই যে টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। এবার 360 ডিগ্রির মধ্যে আমি দেখছি যে এত অংশ কিন্তু যামিনী রায়কে পছন্দ করেন, এত অংশ নন্দলাল বসুকে পছন্দ করেন, তাহলে আমি কত ডিগ্রি কোণ আমি এই বৃত্তকলাটার ক্ষেত্রে পাবো? যামিনী রায়ের জন্য যে বৃত্তকলাটা আমি পাবো সেইটা কত ডিগ্রি কোণ কেন্দ্রে উৎপন্ন করবে সেটা আমি বার করতে পারবো কিভাবে? আমি এবার 360 ডিগ্রির থেকে এখানে কত ডিগ্রি পাচ্ছি সেটা বার, মানে এই প্রত্যেকটা অংশের সঙ্গে আমি 360 ডিগ্রি গুণ করব। আর এখানে লেখাটা লিখব বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ। তাহলে এখানে 1/3 অংশ পেয়েছি, ভগ্নাংশটা 1/3 গুণ 360 ডিগ্রি। আচ্ছা, তারপর এইটা হচ্ছে 4/15 অংশ পেয়েছি, তাহলে 4/15 গুণ 360 ডিগ্রি। এটা পেয়েছে 8/45 অংশ, তাহলে 8/45 গুণ 360 ডিগ্রি। 2/9 পেয়েছি, তারপরেরটা ইন্টু 2/9 ইন্টু 360 ডিগ্রি। তাহলে এবার আমি এটা কাটাকুটি করে দেবো, তুমি একবারেও করতে পারো। এখানে দেখো 120 ডিগ্রি পাচ্ছে, তাহলে এখানে আমি পেলাম 120 ডিগ্রি প্রথম ক্ষেত্রে, যামিনী রায়ের ক্ষেত্রে। নন্দলাল বসুর ক্ষেত্রে দেখো এইটা কাটাকুটি করা যাবে, নিজেরা কাটাকুটি করবে, আমি একেবারে করছি। দেখো এখানে 15 দিয়ে এটা 24 যাবে, মানে 360কে কেটে 24 পাবো, ঠিক আছে। 15 দুগুণে 30, 6, সরি নিজেরা করে দেখবে। এখানে 4/24 96 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা দেখবে 45 এবং 360, এটা কেটে দেখবে 8 আসবে, তোমরা কাটাকুটি নিজেরা করতে পারবে। এখানে পাবো হচ্ছে 8 64 ডিগ্রি। আচ্ছা, 9 দিয়ে এটা 360 ডিগ্রি কেটে দেখো 40 পাবো, এখানে 40 দুগুণে 80 ডিগ্রি। এখানেও কিন্তু এই যে টোটাল যে কোণটার যোগফল, এটা মনে মনে করতে পারো, এটা কিন্তু এই 4টে কোণের যোগফল দেখবে 360 ডিগ্রি আসতেই হবে, আসবেই, ঠিক আছে। আমি এবার মনে মনে করে নিই। 6 আর 4 10, হাতে 1 রয়েছে, তাহলে 8 যোগ করলাম, 1-এর সাথে 9, আর 6 15, আর 9 24, আর এখানে 25 26, 6 2 হাতে রইল, 1-3, তাহলে যোগ করলে দেখবে নিজেরা 360 ডিগ্রি পাচ্ছি। এবার আমাকে কোণগুলোকে আঁকতে হবে, বৃত্ত, মানে প্রথমে বৃত্ত আঁকতে হবে একটা। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। প্রথমে আমরা বৃত্তটা এঁকে নিই। তাহলে আমরা মোটামুটি এইরকম একটা জায়গায় বৃত্তের কেন্দ্রটা স্থির করে নিলাম। এবার বৃত্তটা আঁকবো। বৃত্ত তোমরা অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে এবং পেন্সিল দিয়ে আঁকবে, কিন্তু আমি এখানে পেন্সিলে যেহেতু দাগটা অস্পষ্ট পড়ে বলে সেই জন্য ভিডিওতে বোঝা যায় না, এই কারণে আমি এখানে পেন ব্যবহার করছি। কিন্তু তোমরা কিন্তু যখন আঁকবে তখন এটা পেন্সিল দিয়েই করবে, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। আমি বৃত্তটা আগে এঁকে নিই। বৃত্তটা তোমরা করে নিলে, এবার যেটা করতে হবে, এই বৃত্তটার যে কোনো একটা দিকে ব্যাসার্ধ আঁকবে, কেন্দ্রের সঙ্গে পরিধি যে কোনো একটা বিন্দু যুক্ত করে দিলেই হবে। আমি এইভাবে ব্যাসার্ধটা এঁকে নিলাম। এবার আমি কোণগুলো দেখছি। দেখো প্রথম কোণটা হচ্ছে 120 ডিগ্রি। এবার আমি এক এক করে এই যে ব্যাসার্ধটা, আমি একটা ব্যাসার্ধ এঁকে নিয়েছি বৃত্তটার, এটাকে ভূমি ধরে আমি একটা একটা করে কোণ আঁকবো। প্রথমে আমি 120 ডিগ্রি কোণ করব, এটাকে ভূমি ধরে। তাহলে এখানে আমি
দেখো এইভাবে আমি 120 ডিগ্রি কোণটা দেখছি কোথায় আসছে, এটা জিরোতে মিলিয়েছি দাগটা, 120 আবার এখানটা আসছে, তাহলে 120 ডিগ্রি কোণ আমি পরিধি অবধি কিন্তু যুক্ত করবো, এতটা কিন্তু আমি জুড়বো না। অর্থাৎ এই কোণটা হচ্ছে কি, এটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, তারপরে যেটা এবার 96 ডিগ্রি, 96 ডিগ্রি আমি এপাশেও আঁকতে পারি এপাশেও আঁকতে পারি। আমি খাতাটা ঘুরিয়ে নিলাম। 96 ডিগ্রি কোণ এবার এইটাকে ভূমি ধরে আমি করছি, তোমরা এই পাশেরটাকেও ভূমি ধরে করতে পারো। জিরোতে মেলালাম, এইখানে 90, তাহলে 96 হবে। দেখো এখানে 90, এখানে 95, এই হচ্ছে 96। তাহলে এবার এটাকে যুক্ত করলাম, এতটা টানবো না, পরিধি অবধি টানবো, ঠিক আছে। তাহলে এই কোণটা আমার এলো এখানটা, দেখো 96 ডিগ্রি হয়েছে। তারপরের কোণটা দেখো আসবে 64 ডিগ্রি। 64 ডিগ্রি আর পরের কোণটা আমরা ঠিক এর সংলগ্ন কোণটাকে 64 ডিগ্রি করছি। অর্থাৎ এবার এইটাকে ভূমি ধরে আমরা 64 ডিগ্রি কোণ আঁকবো। এখানে 60, এই হচ্ছে 64, তাহলে আমরা এখানে 64 ডিগ্রি কোণ করছি, হয়েছে। এবার লাস্ট যে একটাই কোণ বাকি রইল সেইটা হচ্ছে 80 ডিগ্রি, সেই কোণটা দেখো আপনিই হয়ে যাবে, মানে এটা 80 ডিগ্রি কোণ, একটাই কোণ এখানে পড়ে আছে, এটা কিন্তু 80 ডিগ্রি হয়ে যাবে আপনা থেকেই। দেখো এখানে কিন্তু আমি 80 ডিগ্রি কোণ হয়ে গেছে, এটা এই যে 80 ডিগ্রি, তাহলে এটা আমি লিখে দিতে পারি, এটা হচ্ছে 80 ডিগ্রি। এবার তাহলে আমি 4টে কোণ পেয়ে গেলাম। এবার দেখো 100 মানে বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো আমি এখানে এঁকে দেখো 4টে কোণ দিয়ে আমি বৃত্তকলাগুলো চিহ্নিত করেছি। পাইচিত্রে এটাই মূল কাজ। এবার 120 ডিগ্রি কোণটা আমি কোথা থেকে পেয়েছিলাম, দেখো যামিনী রায়ের, চিত্রশিল্পীর নাম যামিনী রায়, সেই তার যামিনী রায়কে যতজন পছন্দ করে সেই বৃত্তকলার অংশটা হচ্ছে এইটা। তাহলে আমি এবার এর ভেতরে কিন্তু এই বিষয়গুলো লিখেও দিতে পারি যে 120 ডিগ্রি এটা হচ্ছে যামিনী রায়, মানে যামিনী রায়কে পছন্দ করেন যে সমস্ত দর্শকরা তাদের সংখ্যার যে বৃত্তকলাটা। 96 ডিগ্রি এটা নন্দলাল বসু, এখানে আমি লিখে দিতে পারি নন্দলাল বসু, ঠিক আছে। আচ্ছা, তারপর এইটা হচ্ছে 64 ডিগ্রির ব্যাপারটা হচ্ছে চিন্তামণি কর, এটা লিখে দিতে পারি এখানে চিন্তামণি কর। আর লাস্ট হচ্ছে গণেশ পাইন, একটাই বাকি রইল, সেটা 80 ডিগ্রি কোণের এই বৃত্তকলাটা প্রকাশ করতে হলে গণেশ পাইন। অর্থাৎ এই যে বৃত্তকলা মানে আমি পাইচিত্র, এইটাই হচ্ছে কিন্তু আমার এই প্রদত্ত তথ্যকে আমি পাইচিত্রের মাধ্যমে এইভাবে প্রকাশ করলাম। আশা করি জিনিসটা বুঝতে কোনো অসুবিধা নেই। এইভাবে তোমাকে ছকে প্রকাশ করতে হবে, ছকে এই বিষয়গুলো লিখতে হবে এবং তারপর এই কোণগুলো বৃত্তকলার বিভিন্ন মানে কেন্দ্রীয় কোণ হিসেবে এই কোণগুলো চিহ্নিত করে তোমাকে এই পুরো পাইচিত্রটা অঙ্কন করতে হবে।